ফাইনালি 5 বছর পর আবারও এই ভিউটা দেখতে পাচ্ছি। আর এতটা সুন্দর ওয়েদার, চারিদিকে বরফ ঢাকা, আর এই জলের কালার, কি যে ভালো লাগছে কি বলবো, দারুণ লাগছে লেকটা দেখতে। অবশেষে সেই দিনটা এলো যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম। লাচেন শুধুমাত্র একটা জায়গা নয়, এটা আমাদের কাছে একটা আবেগ। প্রায় দীর্ঘ 2.5 বছর পর লাচেনের রাস্তাগুলো আবার আমাদের চেনা ছন্দে ফিরছে। আর আজকের ব্লগটাও আমাদের কাছে খুব স্পেশাল হতে চলেছে, কারণ আমরা আপনাদেরকে নিয়ে যাব গুরুদম্বার আর কালা পাথরের অদ্ভুত সুন্দর পথগুলোতে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। পুরো 2 বছর ধরে এক গভীর নীরবতায় ঢেকেছিল হিমালয়ের এই পথ। 2023-এর সেই বিধ্বংসী বন্যার ক্ষত কাটিয়ে এই বসন্তে অবশেষে লাচেন তার দুয়ার খুলে দিল পৃথিবীর কাছে। ভাবুন তো, প্রায় 800 দিনেরও বেশি সময় পর আবারও সেই চেনা পাইন বন আর লাচেন নদীর গর্জন। আজ আপনাদের নিয়ে যাব 17,000 ফুট উঁচুতে সেই স্বপ্নের মতো গুরুডংমার লেকে। আর সাথে থাকবে বরফে ঢাকা রুক্ষ সুন্দর কালা পাথর। লাচেন আমাদের অনেক দিন মিস করেছে, আর আমরাও লাচেনকে। চলুন, অনেক অপেক্ষার পর আজ আবারও হারিয়ে যাওয়া যাক লাচেনের পথে। স্বাগতম ফিরে আসা লাচেনে। যারা নর্থ সিকিমের আগের এপিসোডটা দেখেছেন তারা জানেন আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক ভায়া হয়ে লাচুং এক্সপ্লোর করেছিলাম। আর এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি চুংথাং পৌঁছানোর ঠিক 4 কিলোমিটার আগে, যে জায়গায় আগের ব্লগটা শেষ হয়েছিল। এখন আমরা যাচ্ছি লাচেনের পথে। সময় হচ্ছে প্রায় সন্ধ্যা 5:30। দেখি কতক্ষণ পৌঁছাতে লাগে আমাদের আজকের লাচেনের হোমস্টেতে। এখান থেকে আমাদের লাচেনের যে হোমস্টে তার দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটার। আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতো। রাস্তার কীরকম কী কন্ডিশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে লাচেনের রাস্তাটা উপরে উঠে যাচ্ছে। রাস্তাটা একবার দেখুন, এই রাস্তাটাই নতুন বানানো হয়েছে, পুরানো রাস্তা অন্যদিকে আছে। ও একদম একটা অ্যাডভেঞ্চারাস রুট বলতে পারেন। আর নিচে দিয়ে বয়ে চলেছে লাচেন রিভার, এই যে ওইদিকে ছিল। এটাই হচ্ছে লাচেন যাওয়ার নতুন রাস্তা। রাস্তাটা একবার দেখুন, একদম অ্যাডভেঞ্চারাস একটা রুট। আর ভিউ কি সুন্দর, বরফাবৃত পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। নিচে দিয়ে বয়ে চলেছে লাচেন রিভার। আপনাদেরকে জাস্ট রাস্তাটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যারা পরবর্তীকালে সেলফ ড্রাইভ করে আসবেন বা অনেকে বাইক নিয়েও আসতে চান, তাদের জন্যই রাস্তাটা দেখানো। ঘড়ি জানান দিচ্ছে সন্ধ্যা 6:10। এখনো পর্যন্ত যতটুকু রাস্তা দিয়ে এলাম মাঝে মধ্যে ভীষণ ন্যারো। এবার হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে, আপনারা জানেন অনেকেই। সময় হচ্ছে এখন 6:34। আর প্রায় 2 কিলোমিটার গেলেই আমরা লাচেনে প্রবেশ করব। এতক্ষণ মোটামুটি ভালোই রাস্তা ছিল, পিচের রাস্তা ছিল। এই রাস্তাটা একটু খারাপ। চেকপোস্টে এসে পৌঁছালাম। এখানে আমাদের পারমিটটা চেক হবে, তারপর আমরা এন্ট্রি করব। এই হচ্ছে আমাদের আজকের লাচেনের হোটেল। দেখুন, বাইরে থেকে বুঝতে পারবেন কিনা, দিনের বেলা দেখাবো। একদম গাড়ি হোটেল পর্যন্তই চলে এসেছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 203। রুমটা কিন্তু আয়তনে বেশ বড়। ঢুকেই এখানে একটা কিং সাইজ বেড আছে। 2 জন সাথে বাচ্চা আরামসে হয়ে যাবে, 3 জন রোগা পাতলা হলেও হয়ে যাবে।
এটা পুরোটাই উডেন ফিনিশ দেখতে পাচ্ছেন। এখানে একটা উইন্ডো আছে, কালকে সকালবেলা ভিউটা দেখাবো। এখানে একটা আলমারি আছে জিনিসপত্র রাখার জন্য, এদিকে মিরর আছে, আর এখানে একটা সোফা দেওয়া আছে। ব্যাস এই হচ্ছে রুম হয়ে গেল, আর তার সাথেই অ্যাটাচড ওয়াশরুম। এই যে দেখুন বেশ বড় সাইজের, গিজার, শাওয়ার, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন, মিরর সমস্ত কিছুই আছে। আর যেটা দরকার সেটা হচ্ছে ইলেকট্রিক কেটল, আর এদিকে জগ দেওয়া আছে। রাত্রি এখন প্রায় 9টা বাজতে চললো, আমরা জাস্ট ডিনারটা করে রুমের মধ্যে এলাম। ডিনারে একদম সিম্পল মেনু ছিল, ভাত, ডাল, তার সঙ্গে আলু এবং বেগুনের একটা সবজি, আর ডাবল ডিপ। তো ঠিকঠাকই খেয়েছি। এবার বলি যে এই ট্যুরটা আমরা করছি ট্যুর কিংডমের সাথে। আর আমরা যখনই ট্রাভেল কোম্পানির সাথে কোনো ট্যুর করি আমরা তাদের সার্ভিসটা দেখি। তো এই লাচেনের মতো জায়গায় তারা কিন্তু ঠিকঠাকই রুম প্রোভাইড করেছে। আমরা এখানে 2 নাইটস থাকবো, রুম ঠিকঠাকই আপনারা দেখে নিয়েছেন অলরেডি, খাওয়া মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তো এখনো পর্যন্ত সব ঠিকঠাকই চলছে। কালকে আমাদের প্ল্যান হচ্ছে গুরুডংমার যাওয়া, যেটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছি, আপনারা হয়তো অনেক অপেক্ষা করে আছেন। তার জন্য আমাদেরকে অনেক ভোর ভোর উঠতে হবে, বেরোতে হবে। গাড়ি এখানেই আছে, কোনো অসুবিধা নেই। কালকে সকালবেলা আশা করছি ভালো ওয়েদারও থাকবে, কারণ দুদিন ধরে খুব ভালো ওয়েদার চলছে। দেখা যাক কালকে কি আমাদের জন্য অপেক্ষা করছে, আপনারাও দেখতে থাকুন। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় প্রায় সকাল 7টা। আমরা জাস্ট রেডি হয়ে নিয়েছি গুরুডংমার লেক যাওয়ার জন্য। সকালে উঠেই চারদিকে স্নো ক্যাপড মাউন্টেন, জাস্ট দুর্দান্ত লাগছিল। এবং যেটা ভেবেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা হবে, সেরকম কিন্তু অতটা লাগেনি। লাচেনের হাইট অলমোস্ট 9,500 ফিট, এবং আমরা এখন যাব 17,800 ফিটে। মানে বুঝতেই পাচ্ছেন কতটা অল্টিটিউড গেইন করব। আর এখানে সকালে প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। ব্রেকফাস্টে ছিল পোহা এবং সুজি। তো ভালোই লেগেছে, আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি। এবার আমাদের দাদাও চলে এসেছেন, সবাই রেডিও হয়ে গেছে, জাস্ট বেরোবো এরপর। অলমোস্ট 15 মিনিট হলো আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছি। নিচে দিয়ে বয়ে চলেছে লাচেন রিভার। আর এই রাস্তাটা একবার দেখুন, লাচেন থেকে গুরুডংমার লেক 64 কিলোমিটার। আমাদের যদি না থেমে আমরা যাই অলমোস্ট সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, বাট আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবো। বাট একবার রাস্তাটা দেখুন কীরকম ভয়ঙ্কর দেখতে লাগছে। যেটা আমাদের পাসাং ভাইয়ের মুখে শুনলাম, এই জায়গাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপনারা সকলেই জানেন 4 অক্টোবর 2023 নর্থ সিকিমের কাছে সব থেকে বোধহয় দুঃখজনক একটা দিন। এবং কি অবস্থা হয়েছিল সেই ছবি বা ভিডিও আমরা দেখেছি। কি অবস্থা দেখুন একবার, রাস্তাটা একবার দেখুন। ব্রিজটা ক্রস করার পরেই রাস্তাটা কতটা স্টিপ। ওই যে গাড়িটা যাচ্ছে, ওই গাড়িটাকে ঠেলতে হয়েছে, সকলে মিলে নেবে। বাপ রে, এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, মানে যখন আপনারা গাড়িতে বসবেন তখন মনে হবে জাস্ট দুলছেন। জাস্ট ওই 500 মিটার মতো একটু খারাপ রাস্তা ছিল, এরপর কিন্তু ভালো পিচের রাস্তা শুরু হয়ে গেছে। তবে রাস্তাগুলো কিন্তু একটু ন্যারো। এখানে আবারও কিছুটা রাস্তার কাজ চলছে, তাই উঁচু নিচু রাস্তা। এবং আমরা গাড়িতে আলোচনা করছিলাম এই যে বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশনের মানুষজন কতটা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই ঠান্ডার মধ্যে এই প্রতিকূল পরিবেশে রাস্তাগুলো বানান। মানে হ্যাটস অফ তাদেরকে। রাস্তায় যাওয়ার পথে একটা ব্রিজে দাঁড়িয়েছি, এবং এই ব্রিজ থেকে লাচেন নদীটার কি অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে একবার দেখুন। দুর্দান্ত। জলের হালকা স্রোত আছে। আজকে ওয়েদার জাস্ট চরম, একদম টকটকে নীল আকাশ দেখতে পাচ্ছেন, হালকা হালকা সাদা সাদা মেঘ আছে। চেষ্টা করবেন গুরুডংমা যাওয়ার জন্য যত তাড়াতাড়ি বেরোবেন তত ভালো, কারণ ওপরের ওয়েদার যখন তখন খারাপ হতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে থাঙ্গু। জাস্ট কিছুটা সামনে এগিয়েই হচ্ছে চেকপোস্ট। এখানে টুকটাক দোকানপাট আছে, যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান, চা কফি
ম্যাগি এই সমস্ত খেতে চান তাহলে এখানে খেতে পারেন, কারণ সামনে আর তেমন কিছু পাওয়া যাবে না। ওই জায়গাটা করে ছিল থাঙ্গু চেকপোস্ট। তো চেকপোস্টে তো ভিডিওগ্রাফি আমি করি না অ্যাটলিস্ট। তো নর্থ সিকিম আসতে গেলে আপনারা জানেন যে পারমিট করতে হয়, ওখানে জাস্ট পারমিটটা আমাদের অরিজিনাল চেক হলো। আমরা যেহেতু এই ট্যুরটা করছি ট্যুর কিংডমের সাথে, আমরা পারমিটের জন্য আমাদের ভোটার কার্ড অরিজিনাল, তার ছবি এবং পাসপোর্ট সাইজ ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। ওরাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আপনারা যদি ট্যুর কিংডমের সাথে এই ট্যুরটা করেন জাস্ট পাঠিয়ে দেবেন, কারণ আমরা যতদূর জানি সেটা হচ্ছে যে নর্থ সিকিমের পারমিট কিন্তু যাকে তাকে দেওয়া হয় না। সিকিমের অথরাইজ ট্রাভেল কোম্পানি তারাই একমাত্র পারে যারা গভর্নমেন্টের তরফ থেকে লিস্টেড আছে। তো পারমিটের ঝামেলা নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট পাঠিয়ে দেবেন, কাজ হয়ে যাবে। এখান থেকেই কিন্তু রাস্তার পাশে প্রচুর বরফ পড়তে দেখা যাচ্ছে। আর দেখুন কি উঁচু উঁচু পাহাড়গুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, ওপরে পুরো তুষারাবৃত, একদম ঝকঝকে সাদা লাগছে। হয়তো 15,500-এর বেশি উচ্চতা এখন আছি, এক্স্যাক্টলি জানি না। জাস্ট কিছুটা আগে একটা চেকপোস্ট পড়লো, ওটাই হচ্ছে ফাইনাল চেকপোস্ট। ওখানে পারমিট আমাদের চেক করা হলো। এরপর দেখুন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, হালকা লাদাখ লাদাখ ফিল হয়। কোনো গাছপালা দেখতে পাবেন না, কারণ এতটা উচ্চতায় গাছপালা থাকেও না। আর পুরো রুক্ষ পাহাড়, টকটকে নীল আকাশ, ওদিকে বরফাবৃত পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। আর এরকমই এখন কন্টিনিউয়াসলি রাস্তা। আমাদের হয়তো পৌঁছাতে এখনো প্রায় 20 থেকে 30 মিনিট মতো সময় লাগবে। কি সাংঘাতিক সুন্দর লাগছে দেখুন একবার পিছনটা, জাস্ট অপূর্ব। এখান থেকে আর হয়তো 10 কিলোমিটার আমাদের রাস্তা বাকি আছে। বাইরে হাত মানে বের করে রাখাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, এতটাই কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানেই। এখান থেকে রাস্তাটা ডাইভারশন হয়ে গেল, আমরা উপরের দিকে যাব গুরুডংমাল লেক। দেখুন এখানে কিন্তু আর পিচ রাস্তা না, এরকম মাটির রাস্তা। 10টা 15 বাজে আমরা পৌঁছালাম গুরুডংমাল লেকের সামনে। গাড়ি একদম এখানে এসে আমাদেরকে ড্রপ করে দিল। নিচে পার্কিং রয়েছে, এখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারবে না, আমাদেরকে হেঁটে কিছুটা যেতে হবে। যতক্ষণ এখানে এনজয় করতে পারবো করবো। আর লেকটা একবার দেখুন কি সুন্দর লাগছে, মানে বেশিরভাগটাই ফ্রোজেন হয়ে রয়েছে। যেটুকু জল দেখা যাচ্ছে জলের কালারটা অপূর্ব। দূরের ওই কালারটা না প্যাংগং লেকের মতন লাগছে আমার। চারিদিকে বরফে ঘেরা পাহাড়, মানে অপূর্ব, যত বলবো কম বলা হবে। তবে আগেরবারে যখন এসেছিলাম তখন অনেকটা কষ্ট হচ্ছিল সবার। এবারে এখনও পর্যন্ত ভগবান মানে কৃপে ঠিক আছি, অতটা হাঁপাচ্ছি না বা কিছু হচ্ছে না। তো এখানে এসে বেশি লাফালাফি করলে, বেশি জোরে জোরে কথাটা তো বললে মানুষের প্রবলেম হয়। একটু শান্তশিষ্টভাবে থাকলে আমার মনে হয় না কিছু হবে, মানে যাদের প্রবলেম খুব একটা নেই তাদের কথা বলছি। আর অক্সিজেন ক্যান তো ক্যারি করতে ওখান থেকে বলা হচ্ছে। ওখানে চেকও করলেন যে আমরা করছি কিনা। কর্পূর টর্পূর তো সবাই জানেন, সবার কাছেই থাকে। আর মানে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। এখানে কোনো ওয়াশরুম নেই, লাস্ট যে চেক পয়েন্ট ছিল এখান থেকে প্রায় আধা ঘন্টা দূরে, ওখানেই লাস্ট ওয়াশরুম ছিল। তো ব্যাস এটুকুনি ইনফরমেশান, বাকি আর কিছু বলার নেই। ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, ঝকঝক করছে, পুরো ব্লু স্কাই, মানে যেরকম চেয়েছিলাম সেরকম পেয়েছি। মানে কি বলবো, খুব খুশি লাগছে। কথিত আছে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রধান গুরু পদ্মসম্ভব তিব্বত থেকে ফেরার পথে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। তখন এই এলাকাটা ছিল অত্যন্ত রুক্ষ এবং ঠান্ডা। শীতকালে এখানকার সমস্ত জল জমে বরফ হয়ে যেত। তাই স্থানীয় মানুষ এবং পশুদের কষ্ট দূর করতে গুরু লেকের একটা অংশে স্পর্শ করেন, এবং কথিত আছে যে এই জায়গার জল মুহূর্তের মধ্যে গলে যায়। এবং আশ্চর্যের বিষয় হলো এই যে আজও যতই ঠান্ডা পড়ুক না কেন, লেকের একটা অংশের জল কোনো দিনই জমে না। 2021 সালে যখন এসেছিলাম তখন কিচ্ছু জানতাম না, নিচে নামিও নি। ওপরে 10 মিনিটের জন্য ছিলাম, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তখন চলে গেছি। এখন নামছি, নামার কিন্তু কোনো প্রপার রাস্তা নেই। এই যে দেখতে পাচ্ছেন এরকমই রাস্তা, মানে আস্তে আস্তে নামতে হবে।
ঠিক আছে, যেটা শুনলাম সবার মুখে যে ওঠার সময় একটু কষ্ট হবে, সেটা নিজেরাও কিছুটা ফিল করছি যে অনেকটা নিচে নামছি, ওঠার সময় আস্তে আস্তে কষ্ট হবে, বাট একবারই তো এসেছি আর মিস করতে চাইছে না, এরপরে কবে আসবো এরপর, তো তার জন্য নেমেই যাচ্ছি, সাবধানে নামি। তবে প্রচণ্ড ঠান্ডা, বেশ কিছু মানুষের দেখলাম শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন নিচ্ছেন, তো প্রথমবারে আমাদেরও হয়েছিল, তো এখন হচ্ছে না ঠাকুরের কৃপায়। যাই হোক, এই পয়েন্টটার জন্যই তো এত কষ্ট করে আসা বলুন, এখানেই যদি একটু বেশি সময় না কাটাই তাহলে কি করে হবে। নেমে চলে এলাম, লেকের জলটা এতটাই ফ্রোজেন হয়ে গেছে যে লোকজন আরামসে হেঁটে চলে বেড়াচ্ছে। আর যদি আপনাদেরও ইচ্ছা হয়, এই লেকের ধার বরাবর সুন্দর একটা রাস্তা করা আছে, প্রচুর প্রেয়ার ফ্ল্যাগস, তো এখান দিয়েও কিন্তু হাঁটতে পারেন। কি ভালো লাগছে বলো। হ্যাঁ চলো যাই। যখন 2021 সালে এসেছিলাম তখন আমাদের পাহাড়ের অভিজ্ঞতা খুব কম, জাস্ট বিয়ের পরে একবার ত্রিবেণী গেছিলাম, মানে ওই এখন যেটা নেই ত্রিবেণী, তারপরেই এখানে, তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। আর এখন এত পাহাড় ঘোরার পরে এখানে এসেছি, দারুণ লাগছে, কোনো অসুবিধাই হচ্ছে না। অনেক দেখেছি আমরা ফটোতে ভিডিওতে এরকম ফ্রোজেন লেকের উপর দিয়ে মানুষজন হাঁটছে চলছে, স্লিপারি, খুবই স্লিপারি। প্রচন্ড স্লিপারি। আমি প্রথমবার, তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, বাট ভয় লাগছে আমার, মনে হচ্ছে যদি ঢুকে যাই। ধরো খুব স্লিপারি, ভীষণ একবার slippery। পড়লে, অনেকেই তো খুব ক্যাজুয়ালি ঘুরে বেড়াচ্ছে, তাতে খুব সাহস আছে, আমি একটু ভয় পাই। এখান দিয়ে ওইদিকে একটু জলটা আছে, মানে বরফ জমে নেই, আর ওইদিকে যে জলের কালারটা দেখা যাচ্ছিল উপর থেকে, ওইটা দেখে আমার খুব লোভ হচ্ছিল, ওই দিকটা দেখে একটু যাওয়ার চেষ্টা করি। না সাবধানে, দেখি একা একা হাঁটো, স্কেটিং করতে ইচ্ছা করছে প্রচণ্ড, তাও এই ডিক্যাথলনের জুতোটা পরে আছি তাই। হ্যাঁ। এটা দারুণ জুতো, আপনারা যারা ট্রেকিং করতে পছন্দ করেন এই জুতোটা কিনতে পারেন, আমার জুতোটাও তাই, খুব ভালো জুতো, আমরা এটা খুব ভালো কিনেছি। ডান দিকেরটা, হ্যাঁ আস্তে 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 হবে, গ্রিপ করো, বা কিছু হচ্ছে না, ইয়েস হয়ে গেছে, বড় পাথরটা পা দাও, চলো হাত ধরো, দাঁড়াও চলে এসছি, নাও, ইয়েস চলো। ওই দেখুন পয়েন্ট, একদম দূরে উঁচুতে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এখানে এসেছি, এবং যতই যাচ্ছি মনে হচ্ছে আরেকটু যাই করে করে। এই যে নীল জলটা, কতগুলো কালার শেড দেখুন জলের, মানে ফুকেট ক্রাবিতে এরকম জলের কালার দেখেছি, প্যাংগং লেকের ভিডিওতে দেখেছি, এখনও কাছ থেকে দেখা সৌভাগ্য হয়নি, তাই এটাই আমার অনেক অনেক ভালো লাগছে। আর এই দিকের পাহাড়ের রেঞ্জগুলো দেখুন, মনে হচ্ছে আরও এগোতে থাকি, যত যাচ্ছি তত কাছে আসছে, মানে কি যে ভালো লাগছে। এক দুজনকে আমি ওই দিকে দেখতে পাচ্ছি, আমি জানি না ওনারা অনেক দূরে গেছে, টুরিস্ট নাকি লোকাল, এক্স্যাক্টলি, মানে মানুষজন জানি না, তবে কি অপূর্ব লাগছে এই জায়গাটা, মানে সাংঘাতিক সুন্দর যেটাকে বলে, তাই না? আমার মুখে মানে কোনো ওয়ার্ড আসছে না, আমি কি বলে ডেসক্রাইব করব, মানে দারুণ। এখানে জেনারেলি এক দুজনই আসছেন, তো খুব ভালো, মানে শরীর ঠিক থাকলে এখানটা আসবেন, একটুখানি আস্তে আস্তে আসবেন, বেশি তাড়াহুড়ো দরকার নেই, সেটাই ভালো লাগবে। জলের কালারটা দেখতে আমার জাস্ট অপূর্ব লাগছে, তার সাথে সাথে বরফ, মানে কি কম্বিনেশন, দারুণ। এখানে যদি ড্রোন ওড়াতে পারতাম, যদি অ্যালাউ থাকতো, কি ভালো লাগতো, তাহলে লাইফ টাইম একটা শট হতো, বাট অ্যালাউড নেই। আগের বারের এক্সপিরিয়েন্স আর সাথে প্রতিটা মানুষের সতর্কতা শুনে এটাই মনে হয়েছিল যে 10-15 মিনিট ম্যাক্সিমাম আমরা এখানে থাকতে পারবো, তাও খুব কষ্ট করে। এখন বাজে 11:30 প্রায়, মানে আমরা এখন আছি ওই দূর পয়েন্ট থেকে, কতটা দূরে, এখন ওখানে যেতে গেলেও মনে হয় মানে গাড়ির কাছে যদি এখান থেকে ডাইরেক্টও যাই আধা ঘন্টা সময় লেগে যাবে। এই যে 1.5-2 ঘন্টা মতো সময় আমরা এখানে থাকতে পারবো, ঘুরতে পারবো এবং এনজয় করতে পারবো, মানে এটা জাস্ট ভাবতে পারিনি পুরোটাই, মানে থ্যাঙ্কস টু ভগবান, তার সাথে সাথে এই সুন্দর ওয়েদার, আর আমাদের একটু মনের জোর বা আমাদের একটু কি বলবো অভিজ্ঞতা, এই পাহাড়ে হেঁটে হেঁটে এই করে করে একটু কিছুটা হয়েছে, তো ভগবানের কৃপা, তার জন্য মানে
কি যে ভালো লাগছে সত্যি, ভাবিনি আমরা এতক্ষণ সময় এবং সুস্থভাবে এগুলো এনজয় করতে পারবো। মানে সত্যি মানে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। মানে সবসময় যে আমরা ভয় পেয়ে যাই সবার কথা শুনে, যে দাঁড়ানো দাঁড়ানো যায় না, অসুস্থ হয়ে যেতে হয়, মানে আমার মনে হয় প্যানিক করে যায় অনেকে, এবং ওইটাই মাথার মধ্যে ঢুকিয়ে নেয় যে এখানে থাকলে শরীর খারাপ হয়ে যাবে, এই হবে সেই হবে। মানে অনেকটা ভয় পেয়েও আমার হ্যাঁ, শারীরিক কন্ডিশন তো খারাপ অবশ্যই অনেকেরই হয়, যে কারোর হতে পারে, কারোর আমাদেরও হতে পারে কখনো, বা আগের বারেও আমাদের ওর খারাপ লাগছিল, আজকেও একটু একটু লাগছে না তা না, কিন্তু অনেকটা ভয়ও আমার মনে হয় কাজ করে যায়। এই দেখো যা, হ্যাঁ, কি সুন্দর একটা প্রাণী। এরে একে আমরা এতে দেখেছিলাম, এই যা 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 এরে একে উত্তরাখণ্ডে দেখেছিলাম অন্য হ্যাঁ, কালারের। চলে গেল যা। উঁকি মারছে ওখান থেকে। কই বলো তো? ওই এই যে উপরে উপরে উঠে উপরে চলে গেছে, যাচ্ছে, উপরে চলে গেছে। কি ভালো এক্সপিরিয়েন্স। আর একটা পাখি দেখেছিলাম ওপরে, মানে চড়ুই পাখির মতন, কিন্তু কি ফ্লাফি দেখতে, দারুণ। মানে আমার মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি, বাট আমাদের ওখানে যেতে হবে। পাশাং গালাগাল দেবে এবার। এতক্ষণ আমি বলেছিলাম ম্যাক্সিমাম 15 মিনিট 20 মিনিট থাকবো, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার আস্তে আস্তে যাব ওপর দিকে, দেখি ওখানে গিয়ে বলবো কতটা কষ্ট হয়েছে উঠতে। জাস্ট কিছুটা জল খেলাম, একটুখানি অক্সিজেন নিলাম, ভাল লাগছে, একটুখানি কর্পূরটাও শুঁকে নিলাম। এরপর ওপরে ওঠার পালা, আর কোনো কথা বলবো না। উঠে আসতে কিন্তু আমার এমন কিছু কষ্ট হয়নি, আমি একটা নাই উঠে এসেছি, তবে ছোট ছোট স্টেপ করে করে 5 মিনিট মতনই লাগলো। হালকা তো একটু হাঁপানো থাকবেই, তবে যখন আমরা এসেছিলাম 10টা নাগাদ তখন একদম ফাঁকা ফাঁকা ছিল, এখন প্রচুর ভিড়, নিজেও লোক, এখানেও প্রচুর গাড়ি আসছে ভর্তি ভর্তি, ওখানে অনেক বাইকার্স দেখছি। তো যাই হোক, এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে প্রায় 12টা বাজতে চললো। শুনুন, ফাইনালি যাই, আমাদের কালাপাথর যাওয়ারও প্ল্যান আছে। যাওয়ার আগে লাস্ট বারের জন্য একবার গুরু রংমাল লেকটা দেখিয়ে দিই আপনাদেরকে। আবার কবে আসবো জানি না, বাট অসাধারণ একটা অভিজ্ঞতা হলো এবারে, অসাধারণ। ওই জায়গাটা থেকে পার্কিং পর্যন্ত আপনাদেরকে একটু হেঁটে আসতেই হবে। আর যারা বাইক নিয়ে আসছেন তাদেরকে বলি, প্রচুর বাইকার এই মুহূর্তে এখানে উপস্থিত আছে, বাইক কিন্তু এখানেই পার্ক করতে হবে। চলুন যাওয়া যাক এবারে। সময় হচ্ছে এখন বেলা 12টা। কি অপূর্ব দৃশ্য দেখুন আমাদের সামনে, জাস্ট দুর্দান্ত লাগছে। যখন আমরা আসছিলাম তখন কিন্তু এই পাহাড়গুলোর পিছনে এই মেঘগুলো ছিল না। আস্তে আস্তে যত বেলা বাড়বে, যেরকমটা বলে যে ওয়েদার খারাপ হয়, এই মেঘগুলো আস্তে আস্তে বাড়ে এবং জায়গাটাকে পুরো মেঘাচ্ছন্ন করে দেয়। বাট এটার কিন্তু আলাদাই একটা সৌন্দর্য আছে, আপনারাই বলুন। যখন আসছিলাম তখন কীরকম দেখেছেন আর এখন কীরকম দেখছেন, আমাদের তো দারুণ লাগছে। তবে একটাই সাজেশন, যখনই গুরু রংমাল লেক আসবেন যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে যাবেন, কারণ আইটিনারিটা এরকম থাকে লাচেন থেকে গুরুডংমার ঘুরে আপনারা লাচুংয়ে যাবেন। তো যদি তাড়াতাড়ি করে ফেলতে পারেন তাহলে ওয়েদারও ভালো পাবেন, আর লাচুং পৌঁছে কিছুটা সময়ও পাবেন। সামনে কি অপূর্ব লাগছে, খালি চোখে অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। যাওয়ার পথে চেকপোস্টে একবার দাঁড়ালাম, এখানে টয়লেট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আর যদি কিছু টুকটাক খেতে চান, এখানে 15,000 ফিট উচ্চতায় আর্মি ক্যান্টিন আছে, চা কফি ম্যাগি এই সমস্ত টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে, আপনারা খেয়ে নিতে পারেন। রাস্তায় যেতে যেতে হঠাৎ এই ফ্রেমটা দেখে একবার দাঁড়িয়ে পড়লাম। নীল আকাশ, ওদিকে সুন্দর বড় পাপড়িতে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, এবং পাহাড়ের কতগুলো কালার একবার দেখুন, কোথাও মেরুন, কোথাও গ্রে, কোথাও সবুজ, অপূর্ব লাগছে। আর নিচে দিয়ে এই যে লাচেন নদীটা বয়ে যাচ্ছে, ওদিকে বরফ জমে আছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখানে। সোজা চলে গেল লাচেনের রাস্তা, আর এই ওপরের দিকে যাচ্ছে কালাপাথর। তো আমরা এখন কালাপাথর যাচ্ছি। কালাপাথর কিন্তু প্যাকেজের মধ্যে নেই,
এটা এক্সট্রা একটা পয়েন্ট, আপনাদেরকে টাকা দিয়ে যেতে হবে। এখান থেকে কালাপাথা যেটা শুনছি প্রায় 17-18 কিলোমিটার, আমাদের যেতে মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগবে। এখন দুপুর 1:15 বাজে, সূর্যের আলোটা মাঝে মধ্যেই উঁকি দিচ্ছে। কালাপাথা যাওয়ার রাস্তাটা একবার দেখুন, একটু সরু, বাঁদিকে খুব বেশি খাই নেই, কিন্তু এদিকে পুরোটাই একদম মানে বরফাবৃত পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। কতটা একবার দেখুন। আপনারা যারা লাচেন আসছেন, যদি কালাপাথা না আসেন, এটুকু বলতে পারি একটা বড় জিনিস আপনারা মিস করে যাবেন। হয়তো 3000 টাকা এক্সট্রা যাবে ঠিকই, কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যাবে। কি অপূর্ব দৃশ্যপট দেখুন, মানে প্রতিটা পাহাড়ের যে টার্নিং, মনে হচ্ছে বরফাবৃত পাহাড় আমাদেরকে জাস্ট জড়িয়ে ধরবে, এত সুন্দর লাগছে। আমরা যদি কালাপাথা না আসতাম তাহলে খুব মিস করতাম। অ্যাকচুয়ালি প্রথমে কালাপাথর যায়, তারপরে গুরুডংমার যায়, কারণ কালাপাথরের হাইটটা গুরুডংমারের থেকে একটু কম, প্রায় 14,000 ফিট। তো এখানে শরীরটা কিছুটা অ্যাক্লাইমাটাইজড হয়ে যায়, তারপরে গুরুডংমার গেলে খুব একটা অসুবিধা হয় না। বাট আমরা গুরুডংমার থেকে এখানে আসছি, কিন্তু কি অপূর্ব একবার দেখুন, এত ভালো লাগছে এই রাস্তাটা, প্রতিটা টার্নিং মনে থেকে যাবে সিরিয়াসলি। ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মানে আমি জাস্ট স্পেল বাউন্ড, কিচ্ছু বলার নেই। এত সুন্দর একটা জায়গা, চারদিকে সাদা বরফ আর বরফ, মানে কি অপূর্ব যে লাগছে। অ্যাকচুয়ালি গাড়িটা আরেকটু যেত, বাট খুব হেভি স্নোফল হয়েছে, যার জন্য গাড়িগুলো এই পর্যন্তই যাচ্ছে। দেখুন অনেকেই হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে। কি যে অসাধারণ লাগছে এই রাস্তায়, দেখুন কত বরফ পড়ে আছে। এদিকটা নীল আকাশ, কি সুন্দর লাগছে না? নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘগুলো। আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, এখন প্রায় ঘড়িতে 1:30 বাজে। যদি আরও আগে আসেন তাহলে কিন্তু আরও ভালো দৃশ্যপট আপনারা দেখতে পাবেন। নর্মালি এখানেই মানুষজন আগে আসেন, তারপরে গুরুডংমার যায়। কি অপূর্ব, কি অপূর্ব কালাপাথর, অসাধারণ। ওদিকে দেখুন মেঘগুলো জমছে, এটাই হয়তো সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা সারা রাত ধরে স্নোফল হয়, আর এই জায়গাগুলো পুরো বরফাবৃত হয়ে থাকে। আর বেশি বেশি করে বরফ আছে, আর তার মাঝে মাঝে কালো কালো পাথরগুলো, হ্যাঁ। তার জন্য যেন আরো অন্যরকম দেখতে লাগছে। যেরকম বরফের পাহাড় বা এত বরফের মধ্যে তো আমরা গেছি, বাট সত্যি। এটা ওইদিকে রোদটা পড়ছে, আর অসাধারণ কালো কালো লাগছে। পাথরগুলো, কালো আর সাদার কম্বিনেশনটা দারুণ লাগছে। আর ওই দূরের যে রেঞ্জগুলো দেখা যাচ্ছে ওগুলো অপূর্ব, মানে অপূর্ব। মানে আমরা তাওয়াং গেছি, পুরো বরফ দেখেছি, কাশ্মীর গেছি দেখেছি, অরুণাচল, মানে কি বলবো, জাস্ট তুলনা করছি না, বাট অসাধারণ সিরিয়াসলি। এই জায়গাটা না আসলে খুব মিস করতাম। রোদটা লজ্জা পাচ্ছে, বেরোবে কি বেরোবে না। আর এদিকটা কি সুন্দর ফ্রেশ বরফগুলো, মনে হচ্ছে হাত দিয়ে ঘাঁটি। আর অনেকটা ওদিকটা যেতে হবে, অনেকটা লেটও হয়ে গেছে আমাদের। তবে আমার এই নিচের যে কালো কালো পাথরগুলো আছে, এক একটা পাথরকে দেখে মনে হচ্ছে পেঙ্গুইন, কালো সাদার কম্বিনেশনে, হেভি লাগছে। একটা আমি খুব সুন্দর হার্ট শেপের পাথর দেখলাম, তো বেশ ভাল লাগছে এখানটা। এখন অনেক গাড়ি আসছে আস্তে আস্তে, ওয়েদারটাও খুলছে মনে হচ্ছে। বাট আমাদের লাঞ্চ ফাঞ্চ করতে হবে, খিদে পেয়েছে, তো আমরা হয়তো আর বেশিক্ষণ থাকবো না, আর বেরিয়ে যাব। আর এই রোদটা হ্যাঁ, যেই গায়ের উপরে ও পড়ছে, কি আরাম, কি আরাম লাগছে। কতদিন পর নর্থ সিকিম ফাইনালি ফাইনালি। এবং এই জায়গাটা ফাইন করে ফেললাম। 3 নাম্বার আসার পর প্রথমবার এলাম, একেবারে কথা জড়িয়ে যাচ্ছে হাওয়া। তবে আমি একটা কথা এই ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত পর্যটকরা টাইমে খাবেন, টাইমে শোবেন, সবকিছু সময় দরকার, তারা এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করবেন। কারণ হ্যাঁ, একটু অ্যাভয়েড করবেন, কারণ রাস্তাঘাটে আপনাদের মনের মতো সবসময় খাবার পাওয়া যাবে না। আর যে দুপুর 2টোর সময়তেই লাঞ্চ পাবেন সেটাও হতে পারে না, কারণ রাস্তায় জ্যাম হতে পারে। পরপর গাড়িগুলো দাঁড়িয়ে গেল, 1 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে গেলেন, তখন আপনারা রেগে যাবেন, হয়তো কন্ট্রোল হারিয়ে ফেলবেন, তাই না? তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। দুপুর এখন 2টো বাজে, জায়গাটা দারুণ এনজয় করলাম, খুব খুশি এখানে আসতে পেরে। যেতে মন চাইছিল না, বাট এত ঠান্ডা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। এরপর পেটে হালকা হালকা খিদেও পাচ্ছে, এবার আমাদের লাঞ্চও করতে হবে গিয়ে। বাট দারুণ এক্সপিরিয়েন্স আমাদের।
আজকে আমরা খুব 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 খুশি, আর থ্যাঙ্কস টু ট্যুর কিংডম, ভগবান আর এই ওয়েদার। আর এবার বলে দিই যে আমরা ট্যুর কিংডমের সাথে যে ট্রিপটা করছি, আপনারাও যদি এরকম করেন আর দুজনে মিলে যদি করেন, তাহলে পার কাপল সিজন টাইমে কস্টিং আসবে, মানে এরকম 4 nights 5 days-এর জন্য মানে গুরুদংবার আর ওদিকে লাচুং টাচুং মিলিয়ে 42,400 টাকা মতন। আর যদি অফ সিজনে দুজনে মিলে করেন তাহলে 34,100 টাকা এরকম। এবার যদি 4 জন 6 জন 8 জন আরও বাড়তে থাকে গ্রুপ, সেরকম অনুসারে বাড়তে থাকবে। আমরা স্ক্রিনের ওপর দিয়ে দেবো, আপনারা নিশ্চিন্তে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এবং শুধুমাত্র যে নর্থ সিকিম তাই না, যে কোনো জায়গা, নর্থ বেঙ্গল, সিকিম, ভুটান, যে কোনো জায়গায় কিন্তু আপনারা কাস্টমাইজ ট্যুর করতে পারেন, দুজন হোক। আবার যদি আপনারা 16 হন বা 2-3 জন হন, যারা একটু বাজেটের মধ্যে ঘুরতে চান, তাদের জন্য কিন্তু শেয়ারিংয়েরও অপশান আছে। ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনারা ওটারও ব্যবস্থা করে দেন। তো আপনারা সমস্ত রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এবং দেখতেই পাচ্ছেন আমাদের ভালো গাড়ি, ভালো মানে ঠিকঠাক থাকার জায়গা, মানে এইরকম অব্বিট জায়গা বা এরকম প্রতিকূল পরিস্থিতিতে যেরকম হোটেল বা খাওয়া দাওয়া হওয়া উচিত সেরকম কিন্তু দিচ্ছেন, যেখানে আমরা গিজার পাচ্ছি, গরম জল পাচ্ছি, ইলেকট্রিক কেটেল পাচ্ছি। তো সব মিলে আমরা মানে স্যাটিসফাই, মানে আমাদের ভালো লেগেছে। এবং প্রাইসও খুব বেশিও নয়, মানে রিজনেবল আমাদের মনে হয়েছে, কারণ লং রুট, এখানে গাড়ি কস্টিং খুব বেশি। আর আবারও বলবো, আমরা এই 3 বার নর্থ সিকিম এলাম। এই জায়গাগুলো আমাদের একটু চাপের লাগে এবং অনেকেরই ভয় লাগে, তার জন্য বেশিরভাগ মানুষই ট্রাভেল কোম্পানির সাথে আসে। আমরাও 3 বারই ট্রাভেল কোম্পানির সাথে এসেছি, ফিউচারেও যদি কখনো আসি তার মানে ট্রাভেল কোম্পানির সাথেই আসবো। তার কারণ এখানে অনেক কিছু ইস্যু থাকে, রাস্তাঘাটে প্রবলেম হয়, কখনো ওয়েদার খারাপ হয়ে যায়, কখনো পারমিটের একটা ইস্যু হয়, ওটাও তৈরি করতে হেডেক লাগে। তারপর আমাদের হোমস্টের সাথে কানেক্ট করার নেটওয়ার্ক থাকে না, কখনো ছোটোমোটো ল্যান্ডস্লাইড, বড়ও ল্যান্ডস্লাইড হয়ে যায়, ব্রিজ ভেঙে যায়, মানে অনেক কিছু হয়। তো এরকম যদি কোনো ট্রাভেল কোম্পানির সাথে আসেন, তাহলে কিন্তু ওনারা পুরো দায়িত্ব নিয়ে সমস্ত রকমভাবে আপনাদেরকে হেল্প করবে। যেমনটা আমাদের একটু শুনছিলাম যে আমাদের যেমন প্ল্যান ছিল যে গুরুদংবার, যেদিন আমাদের গুরুদংবার যাওয়ার কথা ছিল আমরা যাইনি, তার কারণ নাকি গুরুদংবারে ওয়েদার খারাপ হয়ে গেছিলো। তার জন্য ওনারাই, যাতে করে আমরা ভালো ঘুরতে পারি, ভালো ভিডিও বানাতে পারি, ওনারাই আমাদের প্ল্যানটা ঘুরিয়ে দিয়েছিলেন, মানে পারমিট একটু চেঞ্জ করে দিয়েছিলেন। তো এরকমও যদি ওয়েদারের কোনো পরিস্থিতি হয়, খারাপ কিছু হয় বা কারো শরীর খারাপ হয়, হঠাৎ করে নামতে হয়, তো তাদেরকেও কিন্তু সব কিছু দিক থেকে ওনারা আমার মনে হয় সাপোর্ট দেবেন, আমাদেরকে তো দিচ্ছেনই। তো আশা করছি আপনাদেরও কোনো প্রবলেম হবে না, আপনারা নিশ্চিন্তে বুক করতে পারেন, নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে। একটা পুরো ট্রিপ ডিপেন্ড করে যে আপনি যার সাথে যাচ্ছেন, যে আপনার গাড়ির সারথি, তার উপরে। আমরা গ্যাংটক থেকে এই পাসাং ভাইকে পেয়েছি। আমি এক কথায় বলবো, দুর্দান্ত একটা ছেলে। মানে যেরকম ভালো গাড়ি চালায়, সেরকম মজা করতে পারে, সেরকম ভালো গাইড করে, যে কোনো ব্যাপারে হেল্প করে। আপনারা যদি ট্যুর কিংডমের সাথে ট্যুর করেন, আমি স্পেশালি বলবো পাসাং ভাইকে নিতে। আপনি বলবেন যে আমার পাসাং ভাইকেই চাই, সায়েন্স স্টোরিজ বলেছে। আর এটা বলো যে আমি ঘুমাই গাড়িতে, একবারও ঘুমাই না এত লং। এক্স্যাক্টলি, ও এত মজা করেছে, আমি সিরিয়াসলি বলছি, খুব ভালো বন্ডিং হয়ে গেছে। আমি বারবার বলছি, ট্যুর কিংডমকে ফোन করে বলবেন पासांग ভাইকেই চাই, ডিমান্ড বাড়াতে হবে। खूब भालो। आपको कैसा लगा? हम बहुत मजा आया। थैंक यू सो मच, आप लोग के साथ घूम के इतना मजा आया, एकदम फैमिली जैसा ट्रीट हुआ, एक साथ बोर हुआ ही नहीं ऐसे ट्रिप में। और ये भी बोलिए, सब लोग गुरुदंगबर से लौटते वक्त मतलब सो जाता है, हम नहीं सोए। हम नहीं सोए। नहीं सोया, आप लोग कोई भी नहीं सोया, सब हमारा 2 भाई अंकल लोग सो गए, थोड़ा बहुत वो अलग बात है। सो गुरुदंगबर आते समय ऑक्सीजन लेना मत भूलना आप लोग, एकदम। আর তোমরা যে ফ্রেমে দাঁড়িয়ে আছো, क्या प्रेम है, हाँ? हम लोग खड़े हैं, लग रहा है कि मूवी सीन है, क्या लग रहा है? আমার খুব ভালো লেগেছে পাসাং ভাইকে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, बहुत থ্যাংক ইউ। এটা লিটারালি মন থেকে বলছি, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এই রাস্তাটাকে দেখে অনেকটা সিল্ক রুটের নাতি নাতনির মতো মনে হচ্ছে, ছোট্ট সিল্ক রুট, কি সুন্দর দেখতে না, দেখুন পরপর। আমি জানি না আপনারা এই নদীর জলের কালারটা বুঝতে পারবেন কিনা। এই লাচেন নদী, এত সুন্দর জলের কালার, জাস্ট আমি ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম, এত ভাল লাগলো নদীটার জলের কালারটা। সকালে যখন এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, তখন সূর্যের আলো ঠিকভাবে এসে পড়েনি। এখন দেখুন রাস্তাটা কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়েছিল এই জায়গাটার ওই ডিজাস্টারের ফলে। কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর গাড়ি পাস হচ্ছে, তো একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে। এখানে প্রত্যেকটা যারা গাড়ি চালান তারা খুব ভালো চালান,
এটুকু বলতে পারি। রাস্তা দেখতে ভয়ঙ্কর, কিন্তু যখন গাড়িতে বসে থাকবেন তখন অতটাও ফিল হবে না। এই দেখুন লাচেন নদী একদম কাছে, ব্রিজটা দেখুন ভেঙে গেছে এখন। যখন এই নদীর ওপরে সূর্যের আলোটা পড়ে না, তখন জলের কালারটা একদম খুব সুন্দর লাগে। কি অবস্থা! হ্যাঁ, এই ব্রিজটা দেখুন, এই ডিজাস্টারের ফলে ভেঙে গিয়েছিল। সত্যি এগুলো দেখলে খারাপ লাগে যে কি অবস্থা হয়েছিল। একদম ঘড়ি বলছে 3:45, আমরা এসে পৌঁছালাম লাচেনে। এরপর জাস্ট হোটেলে যাব আর লাঞ্চ করব। প্রচন্ড খিদে পেয়েছে। প্রথমত মাথায় এত ঠান্ডা হাওয়া লেগেছে, মাথা এমনি ধরেছিল, তার উপরে প্রচন্ড খিদে পেয়েছিল। আসার পরে লাঞ্চ করে এখন কিছুটা শান্তি লাগছে। পাসাং ভাই বলছিল এটা অল্টিটিউড সিকনেসও হতে পারে, মাথাটা প্রচন্ডভাবে ধরে আছে। এখন জাস্ট একটু রেস্ট নেব। মা তো আজকে একটা হেকটিক জার্নি গেছে, এতটা অল্টিটিউড গেইন করেছি, আবার নেমে এসেছি, এখন শরীরের একটু বিশ্রাম দরকার। গুড মর্নিং। সকাল থেকেই লাচেনের ওয়েদার দুর্দান্ত, রোদের আলো পুরো রুমে এসে পড়ছে। ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টের সেম মেনু আছে এবং কালকে ডিনার যে করেছি জাস্ট সবজিটা সোয়াবিনের ছিল, বাকি বা সব কিছু সেম ছিল। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি বলা হয়ে গেছে, 7:30 গাড়ি আসছে, এখান থেকে বেরোবো। আপনারা যারা এই ব্লগটা দেখছেন অনেকেই রাস্তার আপডেট সম্বন্ধে জানতে চাইছেন। যেহেতু সন্ধ্যেবেলা আমরা লাচেনে ঢুকেছিলাম, তার জন্য রাস্তাঘাট খুব ভালো করে দেখাতে পারিনি। যাওয়ার সময় গ্যাংটক হয়ে যাব, তো আপনাদেরকে রাস্তাগুলো একটু ভালো করে দেখিয়ে দেবো এখন কি অবস্থা। বলেছিলাম আপনাদেরকে হোটেলটা একটু বাইরে থেকে দেখাবো। এটা হচ্ছে রয়্যাল অ্যাভালান্স রিট্রিট, যেখানে আমরা এতক্ষণ ছিলাম। দারুণ ওয়েদার আজকেও। ফাইনালি এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। নর্থ সিকিম ট্যুর প্রায় শেষের দিকে। আর এই যে এখানে গাড়ি রেডি হয়ে গেছে, চলুন বেরোনো যাক। সকালে লাচেন শহরটাকে কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। ওদিকটা অলরেডি মেঘ জমা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত যতটা এলাম মোটামুটি ঠিকঠাকই রাস্তা ছিল। এটা হচ্ছে ছাতেন ভিলেজ, মানে লাচেন পৌঁছানোর ঠিক আগের ভিলেজ এটা। এখান থেকে চুংথাং এখনো 22 কিলোমিটার। এই যে রাস্তাগুলো দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন? এই রাস্তাগুলো নতুন বানানো হয়েছে। কিরকম ল্যান্ডস্লাইড হয়েছিল, মানে নিচের দিকটা দেখলে লিটারেলি ভয় পেয়ে যাবে। দেখুন কি অবস্থা। আস্তে আস্তে অনেকটা ছন্দে ফিরেছে, প্রায় পুরোটাই বলতে পারেন। আচ্ছা, ওই দিকেরটা হচ্ছে পুরানো রাস্তা। দেখুন কি অবস্থা, মানে নেই রাস্তাটা। জাস্ট আমরা ওই দিক থেকে ব্রিজটা ক্রস করে এই পারে এলাম, একটু দাঁড়ালাম আপনাদেরকে দেখানোর জন্য। এটাই হচ্ছে তারামচু ব্রিজ। ব্রিজটা হচ্ছে 400 ফুট লম্বা এবং যেটা শুনলাম 500 ফিট উচ্চতায় অবস্থিত। এই ব্রিজটার জন্যই কিন্তু আজকে আমরা নর্থ সিকিম মানে লাচেন ঘুরতে যেতে পারলাম। এতদিন বন্ধ ছিল সমস্ত রকম কমিউনিকেশান, ফাইনালি খুলে গেছে। আপনারা সকলেই জানেন, খুবই আনন্দিত, এবং যার মূল কারণ হচ্ছে এই ব্রিজটা। দেখুন ওদিক থেকে নদীটা বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এগুলো কাঠের। ব্রিজটা দিয়ে যখন যাচ্ছিলাম প্রচণ্ডভাবে আওয়াজ হচ্ছিল। কি অবস্থা দেখুন, কতটা ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। ফাইনালি আজকে খুলে গেছে। এখান থেকে দেখুন ব্রিজটা কত সুন্দর দেখতে লাগছে। 26শে ফেব্রুয়ারি 2026 এই ব্রিজটার অফিসিয়াল উদ্বোধন করা হয়। এখান থেকে ভিউটাও যেমন, আর নিচের দিকে তাকালে হালকা করে ভয়ও লাগবে। এই রাস্তা জুড়ে এত রডোডেন্ড্রন গাছ দেখলাম এবং প্রচুর ফুল হয়ে রয়েছে। এপ্রিল মাসে যারা আসছেন তারা তো প্রচুর দেখতে পাবেন, মানে আমরা যা দেখছি তার থেকে অনেক বেশি। দেখতে পাচ্ছেন কত ফুল। এপ্রিল মাসে আরো লাল হয়ে থাকবে গাছগুলো। জাস্ট এই জায়গাটা একটু দাঁড়ালাম আপনাদেরকে দেখানোর জন্য। রাস্তাটা কোথা থেকে চলে গেছে একবার দেখুন। নিচে নদীটা অসম্ভব সুন্দর লাগছে। কীরকম মানে বিধ্বংসী রূপ নিয়েছিল সেই সময় নর্থ সিকিম, এটা দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন হয়তো। এখন যথেষ্ট ভালো, আমরা এলাম, কোনো অসুবিধা হচ্ছে না। বাট এটা দেখে সিরিয়াসলি, মানে খাই দেখেছেন, ওদিক থেকে পুরোটাই ধসে গিয়েছিল। বাপরে, এই ওয়াটারফলসটা যখন বর্ষাকালে জল থাকবে তখন বেশ ভালো লাগবে। দেখুন কত উপর থেকে পড়ছে। আমরা যখন লাচেন পৌঁছেছিলাম তখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। এই রাস্তাগুলো তখন বুঝতে পারিনি কীরকম। একবার দেখুন, এই পাহাড়গুলোকে কেটে কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। ডান দিকটা যদি দেখেন ভয়ঙ্কর, দেখতে পাচ্ছেন। বাট
ভালো রাস্তা বানিয়েছে, এটুকু বলা যায়। রাস্তার টার্নিং গুলো একবার দেখুন। আমরা অলমোস্ট চুংথাং এর কাছাকাছি পৌঁছে গেছি, আর হয়তো 2 কিলোমিটার হবে। ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় 9:30। আমরা সকাল 8টার সময় স্টার্ট করেছিলাম, আমরা ফাইনালি পৌঁছে গেলাম চুংথাং। বাদিকে চলে গেল লাচুং, আমরা যাব গ্যাংটকের পথে। চুংথাং এর এই ব্রিজটা ক্রস করার পরে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে রোড আপডেট, এটা কিন্তু আমরা আগের ব্লগে অলরেডি বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। তো যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার যে রোড আপডেট সেই ব্লগই বলা আছে। অলমোস্ট 10টা বাজে। চুংথাং চেকপোস্টে আমাদের যে পারমিটের অরিজিনাল 1 কপি জমা নিয়ে নিল, আর কোনো চেকপোস্ট পড়বে না। ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এবার একদম গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার সময় কোথাও একটা খাওয়া দাওয়া করবো। সময় হচ্ছে এখন প্রায় 11:30। আমরা এসে পৌঁছালাম জিরোতে। এখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া করবো, মানে লাঞ্চ করবো বেসিক্যালি। এটা কিন্তু প্যাকেজের মধ্যে না, প্যাকেজ কিন্তু ট্যুর কিংডমের সাথে আমাদের ব্রেকফাস্টের পরই শেষ হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের এক্সট্রা করে টাকা দিয়ে খেতে হবে। আমরা দাঁড়িয়েছি রাসোই, পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। এখানে লাঞ্চ করবো, করে বেরোবো। সেই সকাল 8টার সময় লাচেন থেকে জার্নি স্টার্ট করেছিলাম, আর অলমোস্ট সন্ধ্যা 8টার সময় আমরা যা শিলিগুড়ি এসে পৌঁছালাম। টাইমিংটা এই কারণে বলে দিলাম, যারা শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট করবেন তারা একটু দেখে শুনে করবেন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম মিনি থালিটা, ওটা রেকমেন্ডেড না, খুব একটা ভালো খেতে না। ওখানে অন্য কিছু খেতে পারেন। আমি বলবো এন্টায়ার নর্থ সিকিমে আপনারা খাওয়া দাওয়াটাকে একটু দূরে রাখুন, মানে শুধুমাত্র ভ্রমণ করার জন্য আসুন, তাহলে আপনাদের ভালো লাগবে। আর একটা প্রবলেম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। এয়ারটেল আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই আছে, জিও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডাউন, মানে লাচেনে পুরোই ডাউন ছিল। তবে আমরা যে হোটেলগুলোতে ছিলাম সেখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল বলে আমাদের কোনো প্রবলেম হয়নি। ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে, তাই পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই ক্যারি করবেন। মাঝে মধ্যে বৃষ্টি আসতে পারে, তার জন্য ছাতাও ক্যারি করবেন। নর্থ সিকিম এমন একটা জায়গা, যে জায়গাটা ভ্রমণপ্রেমী মানুষদের জন্যই আমার মনে হয় তারাই আসা উচিত, কারণ এটা একটু অ্যাডভেঞ্চারাস জায়গা। সব কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই বুঝে শুনে প্ল্যান করবেন। যদি টাইমে টাইমে খাওয়া থাকা এই সমস্ত কিছু প্রাধান্য হয়ে থাকে, আমার মনে হয় নর্থ সিকিম প্ল্যান না করে অন্য কোনো সিকিমের পার্ট আপনারা প্ল্যান করুন। ওভারঅল আমি বলবো আমাদের ট্রিপটা লাচেন, গুরুডং ওয়ালেট সমস্ত কিছু আমাদের দুর্দান্ত গেছে, মানে আমরা কিন্তু দারুণ এনজয় করেছি। উত্তর সিকিমের এই ধোঁয়াশা মাখা পাহাড় আর গুরুডংমারের নিস্তব্ধতা হয়তো পেছনে ফেলে যাচ্ছি, কিন্তু হৃদয়ে রয়ে গেল এক পাহাড় সমান প্রশান্তি। এখানে অক্সিজেন কিছুটা কম হলেও বেঁচে থাকার রসদ পাওয়া যায় অনেক বেশি। পাহাড় আমাদের শেখায় শান্ত থাকতে, আর মেঘেরা শেখায় ভেসে যেতে। আবার দেখা হবে অন্য কোনো বাঁকে, অন্য কোনো উচ্চতায়। ভালো থাকবেন।